প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন জনতার দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি তিনি দুদিনের বাংলাদেশ সফর করে গেলেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি এই সফরটি করলেন। এই সফরে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। সফরটি কেমন হলো, এর ফলাফলটাই বাকি, এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আমাদের আজকের এই আলোচনায়। আমাদের আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম। মাইনুল আলম, আপনাকে স্বাগত জানাই। আমি মাইনুল আলমকে দিয়েই শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই চোখ রেখেছেন কাতারের আমিরের সফরের দিকে। এই সফরের প্রেক্ষাপট সম্পর্কে আপনার কাছে শুরুতেই জানব। ধন্যবাদ। আপনি এমন একটি বিষয়ে আলোচনা আজকে অবতারণা করেছেন যেটা বর্তমান সময়ে এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, এবং কাতারের আমিরের এই বাংলাদেশে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর, এটার তাৎপর্য, এটার অর্জন, এটার ফলাফল নিয়ে আমরা কথা বলছি। তাৎপর্যটা আমি যদি বলি, বাংলাদেশের সাথে কাতারের বহুমাত্রিক সম্পর্ক। একটা হচ্ছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কাতার একটা ধনী মুসলিম কান্ট্রি, মুসলিম বিশ্ব, পুরো বিশ্বের একটি নতুন আবির্ভূত শক্তি এবং নেতৃস্থানীয় মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হিসাবে আমরা বিবেচনা করতে পারি। কাতারের মধ্যপ্রাচ্যের রাজনীতি, আরব বিশ্বের রাজনীতি, কূটনীতি এবং গ্লোবাল যে অবস্থান, সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই হিসাবে সেই দেশটি আমরা এক কথা যাকে বলতে পারি অয়েল রিচ কান্ট্রি, তেল সমৃদ্ধ, এবং তেল সমৃদ্ধ রাষ্ট্রটির প্রধান ব্যক্তি আমির তথা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের বাংলাদেশে সফর, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মহামান্য রাষ্ট্রপতি কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে, যুগপৎ আমন্ত্রণে তার এই সফর। কেউ বলে গত 40 বছরে এ ধরনের কাতারের শীর্ষ নেতার এমন সফর হয়নি। কোনো এক সময় হয়েছিল, সেটা খুব বেশি তাৎপর্যপূর্ণ হয়নি গত 15-20 বছর আগে, 20 বছর আগে। এবং এই সফরটা একেবারে সেট একটি সফর, এবং এর গুরুত্ব এবং এর তাৎপর্য, অর্জন কিংবা ফলাফলটা ভাবিয়ে দেখার ব্যাপারে। মানে কাতারের আমির অন্য একটি বাংলাদেশকে দেখেছে। হ্যাঁ, আমি একটু তার ইমপ্রেশনটা বলতে পারি। বাংলাদেশে দুদিনের সফরে উনি লা মেরিডিয়ানে ছিলেন এবং প্রায় পুরো ঢাকা শহরে উনি চলাচল করেছেন, ঢাকা শহরকে দেখেছেন। রাজধানী ঢাকার যে চিত্র আপনি বলেছেন, অন্য একটি ঢাকা, অন্য একটি বাংলাদেশ, অন্য এক চিত্রে চিত্রিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, উন্নয়নের অভিযাত্রায় যে রোডম্যাপে আছে এবং উন্নয়ন আকাঙ্ক্ষী উন্নত বাংলাদেশকে উনি দেখেছেন। আর বাংলাদেশের সাথে বাংলাদেশের এই সফরকালে বাংলাদেশের নেতৃত্বের সাথে কাতারের নেতৃত্বে যে বোঝাপড়া, আমি মনে করি পলিটিক্যালি, রাজনৈতিক যে বোঝাপড়া এবং যে আলোচনা, বোঝাপড়া, যেটার আউটকাম আমরা কিছুদিনের মধ্যেই পাব, সেটা একটা নতুনত্ব এবং তাৎপর্যবহ। আপনি দেখেন যে 5টি চুক্তির কথা বলেছেন, 5টা সমঝোতা বিষয়ে সমঝোতা MOU বলেছেন। তার বাইরে কি হতে পারে? তার বাইরে মনে করেন এই চুক্তিগুলো অর্থনৈতিক, জ্বালানি, বিনিয়োগ সংক্রান্ত একটা নতুন চুক্তি। কাতারের সাথে আমাদের সহযোগিতা বহুমুখে আছে। বিশেষ করে আমরা আমদানি করি, জ্বালানি আমদানি করি, আমরা জনশক্তি রপ্তানি করি। আমাদের বাংলাদেশের যদি শ্রমবাজার, মধ্যপ্রাচ্য কিংবা বিশ্বে যদি শ্রমবাজার দেখেন, ওখানে 4 থেকে 5 লক্ষ বাংলাদেশি আছে, এবং এই শ্রমবাজার উন্মুক্ত এবং চলছে, প্রবাহমান চলছে। আমরা লোক পাঠাচ্ছি, আমরা শ্রমিক পাঠাচ্ছি, আধা দক্ষ কর্মী পাঠাচ্ছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, কারিগরিভাবে দক্ষ ব্যক্তিদের পাঠাচ্ছি। কাতারে তাদের চাহিদা আছে। কাতার সম্প্রতি বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছে। বৈশ্বিক আলোচনা কিংবা কাতার যে এত বড় একটা মেগা আয়োজন করতে পারে সফলভাবে, মরুর দেশ, ওখানে তাপমাত্রা একটা বড় সমস্যা, ওখানে শীতাতপ নিয়ন্ত্রিত 25টা স্টেডিয়াম তৈরি করে হাজার হাজার, প্রায় লক্ষাধিক ক্রীড়ামোদী, সংগঠক, খেলোয়াড় সবাইকে অবস্থানের জন্য যেভাবে অবকাঠামো তৈরি করে প্রায় 10 বছর ধরে কাতারে অবকাঠামো তৈরি করেছে। ওখানে
সেই উপলক্ষে বাংলাদেশের সব বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক গেছে এবং এই অবকাঠামোকে ধরে রেখে কাতার যেভাবে ভবিষ্যতে অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের নেতৃত্বের সাথে যে বোঝাপড়া এবং আলোচনা, রাজনৈতিক বোঝাপড়া, ডিপ্লোম্যাটিক বোঝাপড়া, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে যে বোঝাপড়া, এটা খুব তাৎপর্যপূর্ণ এবং বড় অর্জন। আপনি বলেছেন যে ফলাফলটা কি হবে এই সফরের ফলাফল, এই ফলাফলটা আপনি এই মুহূর্তে আপনি অঙ্ক করে হিসাব নিকাশ করে পাবেন না। এর প্রভাব আগামী 3 বছর, আগামী 5 বছর ভবিষ্যতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে গত কয়েক বছরের মধ্যে, আমি দিনক্ষণটা পরে বলতে পারবো, 2 বার সফর করেছেন কাতার। আঞ্চলিক, বৈশ্বিক, বাইল্যাটারাল অ্যান্ড মাল্টিল্যাটারাল ভিজিট করেছেন। তারপরে তারই ফিরতি ভিজিট, কাতারের আমিরের এই সফর খুব কাঙ্ক্ষিত ছিল, প্রত্যাশিত ছিল। সেই হিসাবে একটা ফলপ্রসূ সফল বলা যায় এক কথায়। এবং বাংলাদেশ সম্পর্কে উনি যে ধারণা নিয়ে গেলেন, ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে, বেসরকারি উন্নয়নের ক্ষেত্রে, বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে, এটার বহুমাত্রিক এবং সুদূর প্রসারী যে প্রভাবটা আসবে, সেটার সুফল আমরা আগামী দিনে পাবো। আপনার কাছে আসবো, আমি যেতে চাই মোহাম্মদ আব্দুল হান্নান স্যারের কাছে। স্যার, আপনার কাছে একই প্রশ্ন, যে প্রেক্ষাপটটা আপনার কাছে জানবো এবং রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে এই সফরের গুরুত্বকে আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। কাতারের আমিরের সফরের প্রেক্ষাপট আমাদের মাইনুর সাহেব আলোচনা করেছেন। আমি শুধু 2-3টা জিনিস উল্লেখ করতে চাই। যে কাতার যে এই সফরটা, এটা শীর্ষ পর্যায়ে, আমরা বলি সামিট লেভেল, হেড অফ স্টেট লেভেলে প্রথম ভিজিট। দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট। দ্বিতীয়ত হলো বাংলাদেশ এবং কাতারের সম্পর্ক, চমৎকার সম্পর্ক বিদ্যমান। এটা শুধু ভালো সম্পর্ক না, ভালোর চেয়ে অধিকতর ভালো, আমরা বলি এক্সেলেন্ট রিলেশনস। এবং দুইটাই মুসলিম, আমরা মুসলিম ডমিনেটেড, মুসলিম প্রাধান্যের দেশ, জনসংখ্যায় বেশি মুসলমান, বা এটা একক মুসলিম দেশ। কাজেই একটা মুসলিম দেশের সাথে মুসলিম প্রাধান্যের দেশের একটা সহজাত সম্পৃক্ততা স্বাভাবিক। আর কাতার আমাদের জ্বালানি তেলের ওয়ান অফ দি ভেরি ফিউ রিলায়েবল পার্টনার, আমাদের আমদানিকারক হিসাবে, অত্যন্ত দায়িত্বশীল আমদানিকারক হিসাবে আমাদের একজন অংশীদার, আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য। আর কাতারে আমাদের প্রায় 4 লক্ষ শ্রম পেশাজীবী কাজে নিয়োজিত, এবং আমরা ডিপ্লোমেসিতে এটা দাবি করি যে আমাদের পেশাজীবী এবং শ্রমজীবীরা কাতারের সার্বিক অবকাঠামো বিনির্মাণে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এবং এই জন্য কাতার সরকার এবং কাতার জনগণের কাছ থেকে আমরা প্রশংসায় প্রশংসিত বাংলাদেশ, বিকজ অফ দেয়ার কন্ট্রিবিউশন। এবং আমরা প্রায় $4 মিলিয়ন রেমিটেন্স পাই, কাতার থেকে পাই। কাজী কাতারের আজকের যে এই সামিট শীর্ষ পর্যায়ে সফরটা হলো, এই সফরটা ডেফিনেটলি এই 50 বছরে তো হয় নাই, প্রথম সফর। আপনার মনে থাকবে, আই এম শিওর মাইনুল জানেন, যে বঙ্গবন্ধু আমাদের জাতির জনকের জীবদ্দশায় কাতার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু 1975-এর যে বিভীষিকাময় ঘটনা, এই ঘটনার পরে অনেকে দিয়েছে। কিন্তু কাতার ওনার জীবিত অবস্থায় কাতার আমাদের স্বীকৃতি দেওয়া দেশ। কাজেই কাতার আমাদের অস্তিত্বের সাথে অসম্ভব একটা জোরালো সম্পর্কের সাথে সম্পর্কিত। তারপরে প্রশ্ন আসলো যে এই সফরটা এখন হতে যাচ্ছে গেল কেন? আমরা যদি জাস্ট সাম্প্রতিক যে বিশ্বকাপ হলো, কাতার আয়োজককারী দেশ, আপনি তাদের যে 8টা-9টা স্টেডিয়াম তাদের কম সময়ের মধ্যে বানাতে হলো, এটা বিনির্মাণের যারা শ্রমজীবী, যারা ঘাম ছড়িয়েছে, কষ্ট করেছে, তাদের মেধা শ্রম দিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী এবং শ্রমজীবী।
আমরা তখনই তাদের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে বাংলাদেশ কি কন্ট্রিবিউট করেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এতগুলো স্টেডিয়াম বানানো, বিশ্বকে দেখানো যে কাতার পারে বিশ্বকাপ আয়োজন করতে। এ পারার মধ্যে কার শ্রম এবং কার ঘাম ছিল, এটা বাংলাদেশ, এবং বাংলাদেশ এর অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছে। এবং বাংলাদেশের জনগণ যে খেলাধুলা সহ যে বৈশ্বিক যে ঘটনাগুলা স্পোর্টস রিলেটেড, আপনার এই ঘটনায় বাংলাদেশ যে কি উদ্দীপ্ত জাতি, এটাও প্রতিভাত হয়েছে। কাজে এখানে কাতারের সার্বিক বিনির্মাণের পেছনে যে ত্যাগ, এই ত্যাগ এবং শ্রম, এটা বাংলাদেশ একটা অংশীদারিত্ব এখানে দাবি করতে পারে। তা আমরা লক্ষ্য করেছি যে 2023 সালের আগে থেকেই কাতারের আমিরের বাংলাদেশে আসার একটা ইচ্ছা ছিল এবং উনি ইচ্ছা পোষণ করেন, এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে তা ওনাকে নিমন্ত্রণ জানানো হয়, এবং এই নিমন্ত্রণের ফসল হিসাবে প্রথম শীর্ষ পর্যায়ে সফরটা অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের মতো দেশে কাতারের আমির কেন আসতে চাবে? সে একটা ধনী দেশ, তেল সমৃদ্ধ তো বটেই, এবং আপনি কূটনীতির কথা বলেছেন। সারা বিশ্বের আজকের যে কূটনীতি যদি আমরা দেখি, এই কূটনীতি বেসিক্যালি দোহা কেন্দ্রিক। আপনি ইসরায়েলের ঘটনা বলেন, হামাসের সাথে নেগোসিয়েশন বলেন, ইতিপূর্বে এই 2 বছর আগে আফগানিস্তানের তালেবান সংক্রান্ত নেগোসিয়েশন বলেন, জাতিসংঘ সহ বৈশ্বিক অনেক ঘটনা, কূটনীতি, অর্থনীতি, কূটনীতির একটা কেন্দ্র, কূটনীতি, অর্থনীতি, তিনটারই কেন্দ্র দোহা। আর বাংলাদেশের জন্য কূটনীতিকভাবে তো বটেই। কাজী কূটনীতিক এবং বাণিজ্যিক এবং অর্থনৈতিক সবকিছু মিলে বাংলাদেশের সাথে কাতারের সম্পর্ক নিবিড় এবং গভীর এবং অত্যন্ত আইমার্সে চমৎকার এবং সন্তোষজনক। কাজে এই প্রেক্ষিতে এই সফরটা হয়েছে। এই সফরের যে বিষয়গুলো প্রতিভাত হয়েছে, এখানে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই যে এগুলোর একটা রাজনৈতিক দিক আছে, কূটনীতিক দিক আছে। তা রাজনৈতিক কূটনীতিক দিকের মধ্যে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ লেভেলে যে সফরটা হয়, তাইলে কূটনীতির এটা একটা সর্বোচ্চ লেভেল, পর্যায়। তো এই পর্যায়ের সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং, জানাজানি, বন্ধুত্ব দুই দেশের পরবর্তী সম্পর্কে আরো ব্যাপকভাবে প্রভাবিত করে। কাজে আমরা মনে করি এগিয়ে চলার ক্ষেত্রটা কাজে আমি মনে করি যে এই সফরটা একটা নতুন দিগন্তের উন্মোচন করছে বাংলাদেশ এবং কাতারের সম্পর্ক উন্নয়নের একটা স্পেশাল ধাপ। এবং আমরা যদি আরেকটা জিনিস দেখি যে কাতারের যে আমির, সে কিন্তু আজকে বৈশ্বিক যে ঘটনা, যে রাজনৈতিক অস্থিরতা, ক্রাইসিসগুলোর মধ্যে সে যেভাবে নিজেকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসছে, কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে, আপনার হামাসের সাথে সহযোগিতা নেগোসিয়েশন বলেন বা আফগান বলেন বা আরও অন্যান্য বৈশ্বিক জাতিসংঘ সহ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুতে বলেন, এবং কাতার একটা বিশেষ অবস্থান তৈরি করেছে নিজের। তা আমি মনে করি যে কাতার তার বৈশ্বিক পরিসরে একটা রিজিওনাল পাওয়ার হিসাবে, একটা উন্নত দেশ হিসাবে, একটা মাঝারি দেশ হিসাবে সে একটা বৈশ্বিক লেভেলে একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। এটাকে আমরা যদি বলি গ্রেভিটাস, একটা অভিকর্ষ সৃষ্টি করেছে। ঠিক পাশাপাশি বাংলাদেশ গত 14 বছরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ তার নিজের উন্নয়নকে রূপকল্প ভিত্তিক উন্নয়নের ধারায় বাংলাদেশকে একটা, আমরা বলি এটা যে রূপান্তরমূলক উন্নয়ন দিয়েছে। যে বাংলাদেশ যে 41-এ যে একটা উন্নত দেশে পদার্পণ করবে শত সমস্যার মধ্যে, যে বাংলাদেশের নেতৃত্ব এবং বাংলাদেশও একটা গ্লোবালি একটা অভিকর্ষ সৃষ্টি করেছে, একটা গ্রেভিটাস সৃষ্টি করেছে। বাংলাদেশকে নিয়ে আজকে বিশ্ব নেতৃত্ব, আঞ্চলিক নেতৃত্ব এবং অনেক দেশ উন্নত এবং উন্নয়নশীল নির্বিশেষে তারা আজকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে, সমৃদ্ধি নিয়ে আগ্রহশীল।
তাহলে দুইটা দেশের দুই রকম অভিকর্ষ, কিন্তু মূল অভিকর্ষ হলো নেতৃত্ব এবং উন্নয়ন। তা আমি মনে করি যে কূটনীতিক দিকে আপনি বললেন যে এই দুই নেতৃত্বের যে শীর্ষ সম্মেলনের যে সম্মিলন, আমি মনে করি সে অভিকর্ষের সম্মিলন, এবং তারা যখন একসাথে হবে এবং সহযোগিতার জন্য কোনো কিছু প্রতিশ্রুতি দিবে, আমি নিশ্চিত তা দুই দেশকে সমৃদ্ধ করবে। জি, আপনার কাছে আসবো। আমি আবারও মাইনুল আলমের কাছে যেতে চাই। মাইনুল আলম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের যে চুক্তিগুলো হয়েছে এবং যে আলোচনাগুলো মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের হয়েছে, সেটি আপনি লক্ষ্য করেছেন। সেই দিক থেকে যদি বিবেচনা করা যায়, তাহলে এই সফরের থেকে আমরা আসলে কি পেলাম, সফলতার জায়গাটা কোথায়? চুক্তিগুলো 5টা সমঝোতা চুক্তি, MOU ও চুক্তি যেটা হয়েছে খাতোয়ারি। যেমন আপনি একটি চুক্তির কথা বলতে পারেন আইনি সহায়তা, লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, দু দেশের আইন মন্ত্রণালয় কিংবা এই কর্তৃপক্ষের মধ্যে হয়েছে। সেখানে হচ্ছে আজকালকার যুগে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ রাজনৈতিক সম্পর্ক যদি আপনি ঠিক রাখতে চান এবং এটা প্রতিশ্রুতি পরিকল্পনা অনুযায়ী আরও এগিয়ে নিয়ে যেতে চান, কিছু বিষয়ে সাপোর্ট লাগে, প্রোটেকশন লাগে, প্রোটেক্টিং মেজার লাগে। সে হচ্ছে লিগ্যাল সাইড। এখন মনে করেন কাতারে আমাদের বাংলাদেশি আছে কয়েক লক্ষ, এবং কাতারে এই বাংলাদেশি শ্রমশক্তি যারা কাতারের উন্নয়নে সরাসরি অবদান রাখছে, সেটা কাতারের আমির কিংবা সরকার কিংবা জনগণ কৃতজ্ঞতা ভরে স্মরণ করছে, স্বীকৃতি দিচ্ছে। ওখানে খুব অল্প সংখ্যক, নগণ্য সংখ্যক ব্যক্তিও যদি আইনের বাইরে, নিয়মের বাইরে, রীতির বাইরে যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে সে দেশের আইন অনুযায়ী সেটা অপরাধ, এবং অপরাধী হিসাবে যদি বিবেচিত হয় এবং সেটা যদি কোনো কারণে সাজার পর্যায়ে কিংবা আরও আইনি প্রক্রিয়ার মধ্যে চলে যায়, তাহলে ওরা আমাদের ভালো প্রতিনিধি না, ভালো শ্রমশক্তি না। এবং এক্ষেত্রে তাদেরকে ফেরত আনার, আইনি প্রক্রিয়ায় ফেরত আনার জন্য উদ্যোগ নেওয়া দরকার। সেজন্য একটা আইনি ব্যবস্থাপনা, একটা লিগ্যাল একটা অ্যারেঞ্জমেন্ট, আইনি ব্যবস্থা থাকা দরকার। সেজন্য এই কাজটা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার অন্য দেশের সাথে হয়েছে এবং কাতারের সাথে হওয়াটা প্রয়োজন ছিল। জ্বালানি ক্ষেত্রে এবং বিদ্যুৎ ক্ষেত্রে আমরা যে সহযোগিতাগুলো পাচ্ছি, আমাদের জ্বালানির একটা বড় অংশ হচ্ছে কাতার, বহু বছর ধরে। এবং জ্বালানি সরবরাহের যে উৎস কাতার, এটা দিন দিন এই উৎসর এই পরিমাণ এবং আমাদের যোগান দিচ্ছে কাতার। কারণ কাতারের জ্বালানি শক্তি অফুরান, তৈল সমৃদ্ধ দেশ, আমরা বলি ওয়েল রিচ কান্ট্রি। তারা এখানে রিফাইনারি স্থাপন করতে পারে। আমরা অপরিশোধিত তেল কিংবা জ্বালানি আমরা আনছি এবং ব্যাপক পরিমাণে আনছি আমাদের জ্বালানি চাহিদা মেটানোর জন্য। সেটার একটা বাস্তব ভিত্তিক একটা ব্যবস্থাপনা দরকার, যেটা ছিল সেটাকে আরও উন্নয়ন করা দরকার, আরও বর্তমান সময়ের উপযোগী করা দরকার, সেটা করা হয়েছে। বিনিয়োগের প্রশ্ন দেখেন, একটা নিউজ আমাকে খুব আকৃষ্ট করেছে। আমাদের এই বাংলাদেশ 68 গ্রাম এবং নদ নদী নালা, সমুদ্র, সুন্দরবন, প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি সৌন্দর্য সবই আছে। আমরা এটা পর্যটনদের, বিশ্ব পর্যটন এবং আমার স্থানীয় পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা, গন্তব্য, ডেস্টিনেশন হিসেবে তৈরি করতে পারি। আমাদের কক্সবাজার কি একটা সম্পদ! এখানে আমাদের নিজস্ব সম্পদ দিয়ে আমরা উন্নয়ন করছি, আমরা নিজস্ব সম্পদ দিয়ে এই পর্যটনের স্পটটাকে আমরা ধরে রাখছি। এখানে আরও বিদেশি বিনিয়োগের সুযোগ আছে এবং এটাকে আরও আন্তর্জাতিক মানের আকর্ষণীয় স্থান হিসাবে তৈরি করা যায়। ওখানে আমরা অবকাঠামো নির্মাণ করছি, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি, আরও অনেক কিছু অবকাঠামো তৈরি হচ্ছে। কাতারের উদ্যোগে সহায়তা যদি এখানে পর্যটন নগরীতে যদি একটু প্রস্তাব দিয়েছেন কাতারের আমিরকে যদি করে, তাহলে এটা খুব আরও উপযোগী হবে। আচ্ছা, আপনি কয়েক বছর আগে বাংলাদেশে একটি সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কাতারের বড় বড় বন্দরের যে অভিজ্ঞতা এবং যে ব্যবসায়ী গোষ্ঠী আছে, তারা এখানে সে ধরনের উদ্যোগ নিতে পারে, প্রস্তাবনা আছে। সুতরাং কাতারের সম্ভাবনা, বিনিয়োগের সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের একটা বড় উৎস কাতার আমাদের।
এবং কাতার আমি দেখেছি, আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা এখানে না বলে পারছি না। 2013 সালে আমি লন্ডনে একটি সরকারি সফরে গিয়েছিলাম, ব্রিটিশ সরকারের সফরে। ওখানে অলিম্পিক হয়েছিল ওয়েস্টফিল্ড নামক ওই অঞ্চলে, আমি ঠিক পুরো এরিয়া ওয়েস্টফিল্ডের ওখানে যে অলিম্পিক ভিলাগুলো হয়েছে, ওখানে যে বড় আন্তর্জাতিক মানের মার্কেটটা ব্রিটিশ সরকার করেছে, যেটা আগে একটা অনগ্রসর অঞ্চল ছিল, ওটাকে যেভাবে তৈরি করেছে এবং অলিম্পিকের আয়োজন করেছে, তারপর ওখানে কাতার গভর্নমেন্ট ওখানে ওই স্থাপনাগুলোকে বিনিয়োগ করেছে, কিনে নিয়েছে, এবং তারা ওখানে বিনিয়োগের মাধ্যমে একটা অর্থনৈতিক একটা নতুন কর্মচাঞ্চল্য পদ্ধতি সৃষ্টি করেছে। কাতার হচ্ছে এমন একটি বড় অর্থনৈতিক সম্পদ এবং শক্তি। বাংলাদেশেও আমরা এই কাজগুলো আকর্ষণ করাতে পারি। আমি লন্ডনের কথা আমার গত এক সপ্তাহ ধরে মাথায় ঘুরছে যে আমি যা দেখে এসেছি, কাতারের সেই সক্ষমতা আছে। ইউরোপে গিয়ে কাতার যে বিনিয়োগ করছে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে, আমি যুক্তরাজ্যেরটা আমি স্বচক্ষে দেখেছি। মাননীয় হাই কমিশনার ছিলেন, উনি আরও বিস্তারিত বলতে পারবেন, আমার শ্রদ্ধেয় হান্নান ভাই বলতে পারবেন। হ্যাঁ, উনি ওখানে দায়িত্ব পালন করেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে ওখানে রাষ্ট্রদূত হাই কমিশনার হিসাবে। সুতরাং আমার এই চিন্তাটা হচ্ছে যে আমাদের অফুরান সম্ভাবনা, অফুরান শক্তি আছে এবং এটার প্রসপেক্ট আছে, সেটাকে আমরা কাজে লাগাবো। এবং এই সরকার ঠিক যথার্থভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি এবং দূরদৃষ্টি, এই ক্ষেত্রে আজকাল রাজনৈতিক সমঝোতা, কূটনৈতিক সম্পর্ক, এর বাইরেও একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। যে কোনো সম্পর্কের পেছনে অন্তর্নিহিত অর্থনৈতিক বাণিজ্য, সেটাকে আমরা কাজে লাগাতে চাই। আপনার কাছে আসবো, আমি আবারও স্যারের কাছে যাচ্ছি। স্যার, এই সফরের কৌশলগত দিক যদি আপনি বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নিশ্চয়ই আপনি আমার ওই প্রসঙ্গ যদি একটু আলোকপাত করেন। আমি কৌশলগত দিকে যাওয়ার আগে আমি যদি সময় থাকে আমি একটু বলতে চাই যে এই সফরের তিনটা দিকের সফলতার দিকে আগে একটু ভাবা দরকার। রাজনৈতিক বিষয়ে আমরা আলোচনা করেছি, শীর্ষ পর্যায়ে একটা সুসম্পর্ক, এটা ডেফিনেটলি অনেক অনেক বিশেষ দিক জিনিসটা, এবং আমরা কূটনৈতিক পর্যায়েও কথা বললাম। আমি অর্থনীতি এবং সাংস্কৃতিক দিকটা আমি একটু টাচ করতে চাই। যেটা মানুষে বললেন যে আমাদের এই সম্ভাবনাকে কাজে লাগানো যায়। আমরা যদি এগ্রিমেন্টগুলো দেখি, এগ্রিমেন্টগুলো কি? যে বিনিয়োগ বৃদ্ধি এবং সুরক্ষার জন্য এগ্রিমেন্ট, 5টা এগ্রিমেন্ট, 5টা সমঝোতা চুক্তি। আরেকটা হচ্ছে দ্বৈত কর পরিহার, ডাবল ট্যাক্সেশনকে অ্যাভয়েড করতে হবে, যাতে রেভিনিউ, রাজস্ব ফাঁকি কেউ দিতে না পারে, এই বিষয়ে দুই দেশ কোঅপারেট করবে। এবং আরেকটা হচ্ছে মেরিটাইম কানেক্টিভিটি, যে আমরা সমুদ্রের যে স্ট্র্যাটেজিক রুট, সাপ্লাই চেইনের যে রুট আমরা বলি, এই যে রাস্তা, সমুদ্রপথ, এই সমুদ্র পথের মধ্যে একটা সংযোগ, পোর্ট টু পোর্ট, এখানে একটা কোঅপারেশনের জন্য এগ্রিমেন্ট হয়েছে। আপনার দুই দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের একটা জয়েন্ট বিজনেস কাউন্সিল তৈরি করার জন্য এগ্রিমেন্ট হয়েছে। পাশাপাশি সমঝোতা চুক্তি হয়েছে কিসের জন্য? যুব ক্রীড়া বিষয়ে সমঝোতা করার জন্য বলেছে, আপনার জনশক্তি রপ্তানির জন্য বলা হয়েছে, কূটনৈতিক প্রশিক্ষণের জন্য বলা হয়েছে, শিক্ষার জন্য বলা হয়েছে। এবং কাতারের যে পোর্ট মাওয়ানি কাতার এবং বাংলাদেশ চিটং পোর্টের সাথে সমঝোতা। তাইলে আমরা যদি এগ্রিমেন্ট বলি, এগ্রিমেন্টগুলোর একটা বাস্তবায়নের বাধ্যবাধকতার মধ্যে, আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ি। আর সমঝোতা পরবর্তীতে এটা মূল্যায়ন করে, আলোচনা করে ঠিক করা হবে, এগিয়ে যাওয়ার একটা সুযোগ। ফাইন। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা এই যে এগ্রিমেন্টগুলো করলাম, এগ্রিমেন্টের মধ্যে দুটো জিনিস খুব মজার জিনিস। একটা হচ্ছে বিনিয়োগ, যেটা মাইনুল বললেন যে এটা সুরক্ষা, এটা লাগবে, প্রোটেকশন দিতে হবে, রেভিনিউ ফাঁকি দেওয়া যাবে না, দ্বৈত কর পরিহার করতে হবে। এই কাজগুলো কেন দরকার? ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেট করার জন্য। তাহলে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, রপ্তানি বাণিজ্য করবেন, আমদানি করবেন, সংযোগ স্থাপন করবেন, একটা প্রক্রিয়া যেতে হবে। তো প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে এগ্রিমেন্ট। আপনি একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকলেন, মানে তাতে বোঝা যায় যে আপনি সিরিয়াস, এই বিষয়ে আপনি কিছু করতে চান, তাই না? তাহলে এই প্রক্রিয়া যদি আমি করতে যাই, আমি যদি এখানে ইনভেস্টমেন্টের প্রশ্নটা আনি, ইনভেস্টমেন্ট বাংলাদেশে কেন, কুয়েতের ইনভেস্টমেন্টের তো আগ্রহ, কাতারের কেন আগ্রহ, একটা প্রশ্ন তো হতে পারে।
আপনি দেখেন কাতারের আমির বলেছে যে বাংলাদেশ ইজ এ ইমার্জিং ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। কে বলেছে? আমির। কাতারের আমির। আমরা যদি বলি যে আমাদের বিনিয়োগ সহায়ক সবকিছুর জন্য আমরা তৈরি, আমাদের কথা কেউ গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু কাতারের আমির বলছে আমাদের প্রধানমন্ত্রীকে বাইলেটারাল মিটিংয়ে যে উই আর হ্যাপি অ্যান্ড উই কমেন্ড, আমরা প্রশংসা করছি যে বাংলাদেশ ক্রিয়েটেড ইটস রেজিম, যে তার যে অবস্থান, অর্থনৈতিক অবস্থানকে, যে ইটস এ ইমার্জিং ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, উদীয়মান বিনিয়োগের কেন্দ্র। তাইলে বোঝা যাচ্ছে যে আমির বাংলাদেশের সম্ভাবনা, সমস্যা, চ্যালেঞ্জ সব বুঝে শুনেই এই ধরনের একটা মন্তব্যের মধ্যে ঢুকেছে এবং উনি আগ্রহ প্রকাশ করেছেন। তাইলে তাদের ব্যাপক প্রস্তুতি কিসের উপরে? বাংলাদেশের সম্ভাবনাকে নিয়ে, বাংলাদেশের অবকাঠামো উল্লম্ফনের যে গতিধারা, যেটা আমি যদি বলি যে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, মেট্রো রেল, বাংলাদেশের এয়ারপোর্ট নেমেই উনি দেখেছেন একটা বিশ্বমানের একটা এয়ারপোর্ট টার্মিনাল হচ্ছে, উনি নেমেই দেখেছেন, এটা আন্ডার কনস্ট্রাকশন, কমপ্লিট হয়নি। তাইলে উনি প্রত্যক্ষ করেছেন যে ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ কি পরিমাণ প্রস্তুত। বাংলাদেশের এখন টেলিস্যাটেলাইট আছে, বাংলাদেশের কক্সবাজার কেন্দ্রিক উন্নয়নের উল্লম্ফন করছে এয়ারপোর্ট এবং ট্রেন কানেক্টিভিটি, তাই না? পদ্মা সেতু আমি বাদই দিলাম। ওভারঅল বাংলাদেশ যে অবকাঠামো উন্নয়নের যে গতিধারায়, এই গতিধারায়, এবং উনি একটা জিনিস উন্মোচন করেছেন, কানেক্টিভিটি অফ মেরিটাইম রুট, পোর্ট টু পোর্ট। এটা কেন আমাদের দরকার? আমাদের করোনা এবং ইউক্রেন যুদ্ধ আমাদেরকে একটা ভঙ্গুর অবস্থায় আমাদের মতো দেশকে ফেলে দিয়েছে, বিকজ সাপ্লাই চেইন রুট ডিসরাপ্টেড। আজকে যদি কাতারের সহায়তায় বাংলাদেশ ওই কানেক্টিভিটির মধ্যে ঢুকতে পারে, তাইলে আমরা সাপ্লাই চেইন ডিসরাপশনের যে সরবরাহের যে লাইন, এটা যে ভঙ্গুর, এটা থেকে আমরা একটা নিশ্চয়তা পেতে পারি, সমুন্নত থাকবে আর কি, সমন্বয়। আমরা সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হবে না, কারণ মিডল ইস্টের সাথে বাংলাদেশ একটা স্পেশাল রুটে ঢুকছে। এবং আপনি দেখেন সৌদি ম্যানেজমেন্টে বাংলাদেশের বে টার্মিনাল হয়ে আছে, এটা ম্যানেজ করবে তারা। এবং কাতারও বলছে যে আমরাও ম্যানেজমেন্টে থাকতে চাই, আমরা রুট পোর্ট টু পোর্ট আমরা কোঅপারেট করতে চাই। তাইলে এত আগ্রহটার সাথে মিলছে কি আমাদের মাতারবাড়ি এই প্রজেক্টটার স্বপ্নকার জাপানের স্বপ্নের সাথে বাংলাদেশের স্বপ্নের সম্মিলন ঘটেছে মাতারবাড়িতে। পায়রার সাথে আরেক সমুদ্র কেন্দ্রিক যে অবকাঠামো গড়ে উঠেছে এবং এখান থেকে যে রুট সৃষ্টি হবে, যে সম্ভাবনা সৃষ্টি হবে, তাইলে পায়রা, চট্টগ্রাম, মাতারবাড়ি এবং আজকের যে চিটং পোর্ট টু কাতারের পোর্টের যে সংযোগ হবে, এই কানেক্টিভিটি, এটার বেনিফিট আপনি ভাবতে পারেন। এটা আমি এখন ভাবতে পারি না। এটা একটা সুদূর প্রসারী ঘটনা। এটা আমাদের সাপ্লাই চেইনের নিরাপত্তা দিবে। আরেকটা অর্থনীতির বিশেষ দিক হলো জ্বালানি। এই কাতার যুদ্ধের, ইউক্রেন যুদ্ধের সময়ে আমাদের জ্বালানির, সারা বিশ্ব জ্বালানি সংকটে পড়েছে। কাজে আমাদের জ্বালানি নিরাপত্তা বিষয়ে যে সমঝোতা, যে আন্ডারস্ট্যান্ডিং, লেনদেন হলো, কূটনীতি হলো, এটা আমাদেরকে আমাদের জ্বালানি নিরাপত্তায় একটা বিশেষ ভূমিকা রাখবে। আর জ্বালানি নিরাপত্তা ছাড়া কোনো দেশ তো ধনী হওয়ার প্রশ্নই আসে না। তাইলে আমি বিশেষ করে এই দুইটার দিকে বলতে চাই, জ্বালানি নিরাপত্তা এবং ইনভেস্টমেন্টে আমিরের যে আগ্রহ, আমির তার সাথে কাকে এনেছে? যে কাতারের ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারকে এনেছে, হিজ এ মিনিস্টার, তার কমার্স মিনিস্টারকে এনেছে। তাইলে উনি ইনভেস্টমেন্ট নিয়ে এই অ্যাপ্রিসিয়েশন, এই প্রশংসা করবেন বলেই, তাদের প্রস্তুতি ছিল বলেই উনি ইনভেস্টমেন্ট বিষয়ক মন্ত্রীকে নিয়ে আসছেন, বাণিজ্য মন্ত্রীকে সাথে করে নিয়ে আসছেন, ইনফ্রাস্ট্রাকচার বিষয়ক মন্ত্রীকে নিয়ে আসছেন সাথে করে। তাইলে বোঝা যায় যে কাতারের আমিরের প্রস্তুতি, বাংলাদেশকে নিয়ে তার আগ্রহ, এবং আজকের যে চুক্তিগুলো আমরা দেখলাম, এটার সাথে একটা সম্পৃক্ততা আমরা খুঁজে পাই ইতিবাচক। তারপর দেখেন যে সমঝোতা চুক্তি হয়েছে যুব ক্রীড়া। তো যুব ক্রীড়া এখানে কি করবে? আমরা যে উন্নয়নশীল দেশ থেকে আজকে উন্নত দেশের দিকে আগাবো, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, ইট ইজ নট অনলি কানেক্টিভিটি অর ডাইভার্সিফিকেশন অফ ইকোনমি, অথবা আমাদের এক্সপোর্ট বাড়ানো, ইম্পোর্ট বাড়ানো, আমাদের কম্পিটিটিভনেস বাড়ানো। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষ জনশক্তি তৈরি করা। এই যুব ক্রীড়া এবং জনশক্তি কর্মসংস্থানের ট্রেনিং
এবং বাংলাদেশ তার নিজের কূটনীতিক প্রতিষ্ঠানকে, যে ফরেন সার্ভিস একাডেমিকে একটা রিজিওনাল লেভেলে এবং আন্তর্জাতিকভাবেও এটা একটা অ্যাপ্রিসিয়েশনের মধ্যে আছে। আমাদের প্রায় 20 থেকে 30টা সমঝোতা চুক্তি হয়েছে অন্য দেশের সাথে কূটনৈতিক ট্রেনিংয়ের বিষয়ে সমঝোতা। কাজে আমাদের ট্রেনিং লেভেলটা ইজ ভেরি হাই স্ট্যান্ডার্ড। তো ওইটার সাথে আজকে যদি কাতারের কূটনীতিবিদরা এখানে ট্রেনিংয়ের জন্য আসে, আপনি ইউ সি দ্য গুডউইল, ভাবমূর্তির প্রশ্ন, মানে প্রশিক্ষণের দক্ষতার প্রশ্ন। কাজেই এখানে প্রশিক্ষণ একটা বিশাল বিষয়। শিক্ষা কি আপনি জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার আলোচনার মধ্যে বলেছে যে কাতার তার শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, গবেষণায় একটা ট্রান্সফরমেশন লেভেল পার করছে। সারা বিশ্বের অনেক বিশেষ বিখ্যাত ইউনিভার্সিটি কাতারে এডুকেশন সিটিতে তাদের ক্যাম্পাস খুলেছে। আজকে আমাদের ছেলেমেয়েরা কিন্তু আজকে যদি মানে বিশ্বের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, তাকে আমেরিকা, ইউরোপ, অন্য জায়গায় যেতে হবে না। তারা কম খরচে এখানে পড়তে পারে, এখানে গবেষণা করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ইজ দেয়ার। তা কাজেই আমরা কিন্তু এই দক্ষতা, শিক্ষা, শ্রমিক, স্কিল ডেভেলপমেন্ট সবগুলো কিন্তু দক্ষতা রিলেটেড। পোর্ট টু পোর্ট এটা একটা ব্যবস্থাপনা রিলেটেড, আধুনিকতা রিলেটেড। তাহলে আমরা কতগুলো মজার জিনিসের মধ্যে ঢুকছি, এবং এই জিনিসগুলো প্রক্রিয়ায়নের জন্য আমাদের এগ্রিমেন্ট দরকার ছিল, চুক্তির দরকার ছিল। আমরা কিন্তু এগুলো অত্যন্ত সফলতার সাথে করেছি। এখানে আরেকটা জিনিস আমি বলি, এটাকে যদি আমরা কূটনীতিক ভাষায় বলতে চাই, এই যে চুক্তি করা এবং দুই দেশের মধ্যে সম্পর্কের যে একটা অবস্থান আমরা সৃষ্টি করলাম, এটাকে আমরা বলতে পারি একটা অংশীদারিত্ব। বাংলাদেশ একটা উদীয়মান দেশ, কাতার একটা মধ্যম আকারের একটা অত্যন্ত ধনী দেশ। কাজে এই দুইটা দেশের মধ্যে একটা অংশীদারিত্বের সৃষ্টি হয়েছে, এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি যে এই আমরা সরকারি পর্যায়ে আমরা এগ্রিমেন্ট করলাম, চুক্তি করলাম, আমরা ইকোনমিক কোঅপারেশনে যেতে চাই, এটা আলটিমেটলি বাস্তবায়ন করবে কি? প্রাইভেট সেক্টর, ব্যক্তিখাত। তো ব্যক্তিখাতের জন্য কি করেছে এই সফরের সময়? যে দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাথে জয়েন্ট বিজনেস কাউন্সিল করার জন্য একটা চুক্তি হয়েছে। ইউসি, তাইলে সার্বিক যে ব্যবস্থাপনাগত, প্রক্রিয়াগত যে পরিবর্তন দরকার, মানে যে অবস্থান সৃষ্টি করা দরকার, এই চুক্তিগুলো সম্পাদনের মাধ্যমে, এই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই জিনিসগুলোর কিন্তু ফেসিলিটেটেড হয়েছে। আমি বলছি যে এটা অত্যন্ত সহজ হয়েছে। এবং আমরা যদি সাংস্কৃতিক বিষয়টা আমরা বলছিলাম, আমরা ফুটবল নিয়ে কথা বলছি, স্পোর্টস নিয়ে কথা বলছি, তো এটা একটা সাংস্কৃতিক দিক ডেফিনেটলি। কিন্তু প্রশ্ন যে কাতার যদি চায়, আমাদেরকে কিন্তু খেলাধুলার অবকাঠামো, প্রশিক্ষণের অবকাঠামো, কাতার আমাদেরকে আধুনিক অবকাঠামো দিতে পারে, এই সহযোগিতার হাত তারা, এবং তারা আমাদের ফুটবলের আমরা দেখেছি যে কাতারে গিয়ে খেলে, এখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলে, ক্লাবের সাথে খেলে, এবং সৌদি আরবেও খেলে। তো এই যে মিডল ইস্ট কেন্দ্রিক যে একটা প্রশিক্ষণের অবকাঠামো এবং একটা সফট ডিপ্লোমেসি, এটাতে যে আমাদের স্পোর্টস লেভেলে আমাদের ইউথরা আপনার বিভিন্ন লেভেলে গিয়ে যে মেকানিজমের সাথে সংযুক্ত হবে, স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত হবে, এটা একটা মজার জিনিস। আর হচ্ছে আমাদের শ্রমজীবীদের যে লেভেল, যে প্রশিক্ষণের লেভেল, এটা আরও অনেক দূর আমাদেরকে যেতে হবে, এবং কাতারের ডিমান্ডও হাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ বাইলেটারাল আলোচনা এসছে যে বাংলাদেশ আরও পেশাজীবীর উচ্চ পর্যায়ে আমরা দিতে পারি। তারা বলছে যে এটা দেখবে, তারা দেখতে চায়। কাজে এখানে একটা বড় স্পেস আছে। আমাদের কাতার উদ্ভূত বা কাতারের দরকার এমন জায়গায় আমরা আমাদের স্কিল ডেভেলপ করে আমরা কিন্তু জনশক্তি রপ্তানিও তো আমাদেরকে একটা বিশাল অবস্থান তৈরি করতে পারি, যার ফলশ্রুতিতে আমরা একটা বিশাল আকারের রেমিটেন্সও পেতে পারি। এবং আমাদের ডিফেন্স কোঅপারেশনও কিন্তু আমাদের 2000 অথবা 1500 মতো আমাদের সৈন্য কাতারে যাওয়ার একটা এগ্রিমেন্ট আগেই হয়েছে। তো এটার এখন একটা বাস্তবায়নের জন্য তাগিদ এসছে। কাতারের শিক্ষা এবং গবেষণা বিজ্ঞান সম্পর্কে আমি কথা বলেছি। এখন এই যে যুব ক্রীড়া শিক্ষা, আমাদের এই প্রশিক্ষণ, এটার যে প্রাতিষ্ঠানিক অবস্থান আমাদেরকে সুদৃঢ় করতে হবে, এগুলোকে বাস্তবায়ন করতে হবে। এবং আমি নিশ্চিত আমাদের সরকার পলিসিগতভাবে এগিয়ে আছে, কারণ আমাদের নিজেদের উন্নয়নের জন্য, আমরা উন্নত বাংলাদেশে যাওয়ার জন্য আমাদের প্রশিক্ষণের যে আধিক্য এবং মাত্রাকে আরও বেগবান করতে হবে। এটা আমি নিশ্চিত, এবং এটা এইভাবে আগাচ্ছে। হয়তো আমরা দেখছি না অনেকে যে এটা, কিন্তু প্রচ্ছন্নভাবে কিন্তু বাংলাদেশ বসে নাই।
আমাদেরকে একটু কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি আমাদের প্রশিক্ষণ, এই জিনিসগুলো নিশ্চিত করার জন্য আরও সচেষ্ট হতে হবে। আর কৌশলগত দিক আপনি বলছিলেন, আমি জানি না সময়ের কি অবস্থান, খুব সংক্ষেপ করে যদি আনেন। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমরা দুইটা দেশ একটা গ্রেভিটাস তৈরি করেছি। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করে সারা বিশ্বের আকর্ষণ পেয়েছে, নেতৃত্ব কিভাবে করলো বা নেতৃত্বের প্রতি, সফলতার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে। এবং কাতারের তো আমরা আলোচনা করেছি। এখন সমুদ্র বন্দর টু সমুদ্র বন্দর, ইট ইজ অ্যাবসলিউটলি স্ট্র্যাটেজিক কোঅপারেশন, অ্যাবসলিউটলি স্ট্র্যাটেজিক। এবং আমরা আইপিএস নিয়ে, আমরা ইন্দো প্যাসিফিক নিয়ে, এটা মাইনুল টাচ করেছিলেন যে আইপিএস নিয়ে আমরা কথা বলি, আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগের কথা বলি। কাজে আমি মনে করি যে আমাদের বে অফ বেঙ্গল কেন্দ্রিক বা যা আমাদের যে ইন্ডিয়ান ভারত মহাসাগর কেন্দ্রিক যে জলপথ এবং বাণিজ্য রুট, এগুলোতে একটা বহুমাত্রিকতা আনবে। আমরা কিন্তু সিঙ্গাপুর বেসড রুট, থ্রু সিঙ্গাপুর আমরা আসি। এমনও তো হতে পারে বাংলাদেশ যদি ওই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ফেলে, মাতারবাড়ি, পায়রা এবং চিটং পোর্ট নিয়ে যদি আমরা একটা বিশাল অবকাঠামো তৈরি করি, তাহলে কানেক্টিভিটির একটা কেন্দ্রবিন্দুর হয়ে যাবে কিন্তু ঢাকা আর চিটং। And Chittagong might turn as an alternative to Singapore. আমরা সিঙ্গাপুরের সাথে প্রতিযোগিতায় যেতে চাই না, কিন্তু সিঙ্গাপুরের যে অবস্থান, এখানে যে ক্রাউড, যে ভিড়, কাজে আমরা ওই ক্রাউডের একটা অংশও যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, আকর্ষণ করতে পারি, এটাও আমাদের একটা কৌশলগত দিক। আর ধরেন পার্সোনাল ডিপ্লোমেসির একটা বিষয় আছে এখানে। আপনি দেখেন যে এই আলোচনার মধ্যে মাননীয় প্রধান বাইলেটারাল যে আলোচনা চলছিল, এরপরেও পাশাপাশি 1-to-1 ওনারা মিট করেছেন। কি আলোচনা করেছেন আমরা জানি না, নিশ্চয়ই দুই পক্ষের, দুই দেশের স্বার্থ বিষয়ক কোনো বিশেষ আলোচনা করেছেন। তাইলে আমরা যদি দেখি মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল ডিপ্লোমেসি আমাদেরকে সৌদি আরব, ইউএই, বাহরাইন, আপনার ওমান এবং কাতার, এই যে গালফের যে এই বিশেষ কয়েকটা দেশ, এই দেশগুলোতে আমাদের যে ম্যান পাওয়ারের যে প্রবৃত্তি, মানে আমাদের লোকজনের চাকরির যে সুযোগ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একটা বিশেষ কৌশলগত দিক। আপনি জানেন যে ওমানে আমরা নাম্বার 1 ম্যান পাওয়ার প্রোভাইডার কান্ট্রি। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আমি ওমানের রাষ্ট্রদূত ছিলাম। আমি যখন ওখানে জয়েন করি তখন 1 লক্ষ প্লাস ছিল লোকজন। এর ভিসা বন্ধ ছিল প্রায় 12 বছরের মতো। আই এম নট টেকিং ক্রেডিট। আমি বলতে চাই যে আমার মিশন ওয়াজ ভেরি সাকসেসফুল, যে আমরা 9 মাসের মধ্যে আমরা 12 বছরের ভিসা, এটা অলিখিত ভিসা অবরোধ ছিল, অলিখিত, এমন লিখিত ছিল না, এটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবং এখন ওমানে বাংলাদেশিদের সংখ্যা 7 লক্ষের উপরে। 700,000 ফ্যামিলিজ আর বেনিফিটেড। আপনি চিন্তা করেন কত বড় বাজার, আমাদের শ্রমের বাজার। তাহলে এই গালফ কেন্দ্রিক যে আমাদের শ্রমের বাজার, মিলিয়ন্স, এটা ইট ইজ অ্যারাউন্ড 5 মিলিয়ন। আমি একেবারে থোক বলছি। তাহলে এই যে 5 মিলিয়নের অধিক যে একটা আমাদের শ্রমজীবী, পেশাজীবী গালফ এই কয়েকটা স্টেটের মধ্যে আছে, তো এর চেয়ে বড় কৌশলগত লাভ আমরা আর কোথায় খুঁজতে পারি? আমি মনে করি যে এই সফর আমাদের কৌশলগত যে আমাদের স্বার্থ, এই স্বার্থের একটা বিশেষ পর্যায়ে উন্নীত করেছে। এবং যার ফলে আমরা বলতে চাই না যে আমরা এই গালফ কান্ট্রিগুলোর আমাদের প্রতি ডিপেন্ডেন্স ক্রিয়েট করেছি, নো, মানে তারা আমাদের উপর নির্ভরশীল থাকবে আমি বলছি না। আমি মনে করি আমাদের সাথে তাদের পার্টনারশিপ, অংশীদারিত্ব সৃষ্টি হয়েছে, যে অংশীদারিত্ব আমাদেরকে আমাদের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ, উন্নয়ন, বাণিজ্য, আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের আরও যে ন্যাচারাল যে বন্ধন, আমরা একটা মুসলিম প্রধান দেশ হিসেবে, তারা একটা ইসলামিক মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের যে একটা স্বাভাবিক বন্ধন, এই বন্ধনকে দৃঢ় করবে এবং দুই দেশের স্বার্থের জন্য এর চেয়ে বড় কৌশলগত আর কিছু হতে পারে না। জি স্যার, আমি আসবো আপনার কাছে। আমি আবার মাইনুল আলমের কাছে যেতে চাই। আপনি স্যারের বিশ্লেষণ শুনলেন, আপনার কাছে একদম শেষ দিকে খুব সংক্ষেপে জানতে চাই যে এই সফরের ফলাফলকে, মানে এই সফরের ফলাফলটা আসলে কি? এটা তো এক কথায় বলা যাবে না। শ্রদ্ধেয় হান্নান সাহেব বললেন যে
দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে, সরকার প্রধানের মধ্যে যে বন্ধন, যে বোঝাপড়াটা হয়েছে একান্তে এবং ডেলিগেশন পর্যায়ে যে বৈঠকগুলো হয়েছে, আমি জেনেছি যে প্রায় আধ ঘন্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কাতারের আমির বৈঠক করেছেন, আর ডেলিগেশন নিয়ে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছেন। সুতরাং এখানে অবশ্যই উভয় বৈঠকে এবং একান্ত বৈঠকে আলোচনা হয়েছে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আমি বলবো দেশের মানুষের স্বার্থ এবং কল্যাণ, এর সাথে যুক্ত করি কল্যাণ, ভবিষ্যৎ কল্যাণ, আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের সমস্যা কি, আমাদের অর্থনৈতিক সংকট, আমরা বৈদেশিক মুদ্রা আরও বেশিভাবে পেতে চাই, আমরা বিনিয়োগটাকে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ পেতে চাই, বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ করতে হবে, উপযুক্ত আইনি কাঠামো তৈরি করতে হবে, অবকাঠামোর বাইরেও আইনি কাঠামো তৈরি করতে হবে। এই বিনিয়োগটাকে সুরক্ষা, প্রোটেকশন কিংবা সুরক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা, প্রতিবিধান থাকতে হবে, সেটা আমরা করছি। এবং অনেকগুলো চুক্তির মূল কথা হলো যে ভবিষ্যৎমুখী চুক্তি, ভবিষ্যতে আমরা যা ফলাফলগুলো পাবো, যেটা বেনিফিট, কল্যাণগুলো আসবে, সেটা আমরা ক্যাশ করতে পারবো, আমরা অর্জন করতে পারবো। ব্যাপারটা হচ্ছে যে এই ফলাফল, এই সফরের ফলাফল যখন বাস্তবায়ন হবে, চুক্তিগুলো যখন বাস্তবায়ন হবে, তখন কর্মকর্তা পর্যায়ে, ডেলিগেশন পর্যায়ে কিংবা মন্ত্রী পর্যায়ে যখন এগুলো পর্যালোচনা এবং কার্যকর বাস্তবায়ন হবে, তখন আমরা ফলাফলগুলো পাবো। এবং সুতরাং যাত্রা শুরু হয়েছে এটা বলবো না, গোড়াপত্তন আগেই হয়েছে, এখন আনুষ্ঠানিক ফর্মে, এবং দুই দেশ একসাথে চলতে শুরু করবে। হ্যাঁ, দুই দেশ একসাথে চলবে কিভাবে, একটা বন্ধন, অংশীদারিত্বের বন্ধন হিসেবে, পার্টনারশিপের মাধ্যমে এগিয়ে যাবে, সেটাই এখানে গ্রথিত হয়েছে। সুতরাং এটা আমরা দেখতে পাবো। এবং এই যে দীর্ঘদিন পর এই কাতারের শীর্ষ নেতার যে সামিট পর্যায়ে যে বৈঠক, যে আলোচনা এবং বাংলাদেশের যে ঘুরে দেখা, উনি নিশ্চয়ই বলেছেন, কিছুটা অভিমত ব্যক্ত করেছেন, এরপরে আমরা এটার ফল এবং ফলাফল জানতে পারবো এবং এটা সুফল পাবো। দেখুন, একটা রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক সফরের পর তাৎক্ষণিক আপনি অর্জন খুঁজে পাবেন না, যে কোনো ব্যাপার। এটা একটা ধারাবাহিক একটা কার্যকারণের ব্যাপার, ধারাবাহিক চর্চা এবং এগিয়ে নেওয়ার ব্যাপার, ফলো আপের করার। আমাদের সরকারি কর্মকর্তারা, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়গুলো যেভাবে এটাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে, তত দ্রুত আমরা সুফলগুলো পাবো। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী, তার দপ্তর, মন্ত্রণালয়গুলো এই ব্যাপারে অগ্রাধিকার দিয়ে এর ফলো আপ করবেন, পর্যালোচনা করবেন। এবং এই যে বন্দর সংযোগ, সমুদ্র পথের যে বোঝাপড়া, বিনিয়োগ এবং বিভিন্ন জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা ক্ষেত্রে যে কাজগুলো হয়েছে, যে বোঝাপড়াগুলো হয়েছে, এটা বাস্তবায়ন দ্রুতই সম্ভব। এবং ভবিষ্যতে যখন আবার সফর বিনিময় হবে 1 বছর পর, 2 বছর পর, তখন এটা আরও নতুন পর্যায়ে যাবে বলে আমি মনে করি। আমরা শেষ দিকে আমি আবারও যেতে চাই মোহাম্মদ আব্দুল হান্নান স্যারের কাছে। স্যার, এই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের যে বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু আমাদের এই মিয়ানমার সংকট, গাজা ইস্যু, এইগুলোও এসছিল। এই জায়গাটি যদি আপনি বিশ্লেষণ করেন, এই বৈঠকে এই 2 ইস্যুতে আলোচনা, এটা কতটা? আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে গাজা ইস্যুতে হামাসের সাথে যে সম্পৃক্ততা, যে সংযোগ কাতারের, এটা বিশ্বখ্যাত এবং সবাই জানে। ইটস ওপেন সিক্রেট, বাট সবাই এই প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে যে কাতার এই জিনিসটার সাথে মধ্যস্থতাকারী দেশ। এবং আপনি যদি প্যালেস্টাইন ইস্যুতে আমরা কথা বলি, প্যালেস্টাইনের যে যে অবস্থান, মানে কাতারের যে অবস্থান প্যালেস্টাইনের স্বাধীনতার প্রশ্নে, আপনার 2 দেশ স্বাধীনভাবে, আমরা বলি 2 স্টেট সলিউশন, এটা কিন্তু বাংলাদেশ এবং কাতার 2 দেশই আমরা এই অবস্থানে অভিন্ন অবস্থা আমাদের। তা কাজেই প্যালেস্টাইন নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, বরঞ্চ আমরা যেহেতু অভিন্ন, কাজে আমাদের মধ্যে বন্ধুত্বটা প্রগাঢ়, আমরা একই দাবি করছি। সেকেন্ড প্রশ্নটা একটু অন্য জিনিস, যে রোহিঙ্গা, এবং রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু কাতার খুব সংবেদনশীল। বাংলাদেশের সমস্যা এবং যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হয়েছে, তারা অত্যন্ত সংবেদনশীল এবং আমাদের জিনিসটা তারা অ্যাপ্রিসিয়েট করে, এবং তারাও মনে করে যে এই রোহিঙ্গাদের ফেরত যাওয়া উচিত। এখন মিয়ানমারের যে রাজনৈতিক
বা সামরিক যে এখন যে ক্রাইসিস চলছে, আভ্যন্তরীণ ক্রাইসিস চলছে, তাতে আমরা আশা করি না যে এক্ষুনি রিপেট্রিয়েটেড হবে। কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে আমি মনে করি কাতারের কোনো অভিন্ন মত নাই, এবং তারা বাংলাদেশের সাথেই আছে। বাংলাদেশের সাহায্য করা থেকে, বাংলাদেশকে কূটনৈতিকভাবে সমর্থন করা থেকে, রিপেট্রিশনের প্রশ্নে তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়া, এই জিনিসটা আমরা মনে করি যে ইট ইজ ইন দ্য রাইট এরিয়া, এবং এখানে কিছু নাই। কিন্তু আমি ওভারঅল যদি আমি শেষ করতে চাই যে এই সফরের বিশেষ দিকগুলো কি, আমি মনে করি যে বাংলাদেশ আজকে যে রূপকল্প 2041 নিয়ে যেভাবে আমরা স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশের, আমাদের চাওয়ার বিষয়টা কি? স্বপ্নটা ম্যাটেরিয়ালাইজ করতে আমাদের কি লাগবে? আমাদের বিনিয়োগ লাগবে। আমাদের কি লাগবে? নিরাপত্তা। কিসের? জ্বালানি। উইদাউট ফুয়েল আপনি অর্থনীতি সচল হওয়ার কোনো কারণ নাই। এটা আমরা তো এই ইউক্রেন ক্রাইসিসে দেখেছি, আমরা করোনার ক্রাইসিসও দেখেছি, বিশেষ করে ইউক্রেন ক্রাইসিসে। কাজে জ্বালানি নিরাপত্তা, আমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি, আমাদের কানেক্টিভিটি, আমাদের যে এক দেশের সমুদ্র পথের যে কানেক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার বিনির্মাণের কানেক্টিভিটি। আমরা আলোচনা করেছি আলোচনায় যে ইনভেস্টমেন্ট, যেহেতু আমিরই বললেন যে বাংলাদেশ ইন ইমার্জিং ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, কাজে আমরা আমাদের 100 ইকোনমিক জোনের কথা তুলে ধরেছি, অপরচুনিটি কথা, আমরা কক্সবাজার কেন্দ্রিক বিনিয়োগের অবস্থা তুলে ধরেছি। কাজে আমরা এখানে উন্নয়নের সাথে একটা অংশীদারিত্ব তৈরির জন্য এই সফরটার একটা বিশেষ দিক আছে, নিরাপত্তার সাথে, কানেক্টিভিটির সাথে। এগ্রো বেসড ইন্ডাস্ট্রি করে আমরা ফুড সাপ্লাই চেনে বাংলাদেশ কন্ট্রিবিউট করতে চাই, যেখানে ওমানের যে কৃষি উন্নয়নের জন্য আমরা কন্ট্রিবিউট করতে পারি। আমাদের শ্রমজীবীরা কন্ট্রিবিউট করছে গালফে, এবং এটা কাতারে করছে। কাজেই এখানে আমরা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর যেটা আমি বলছিলাম যে সবচেয়ে বড় লাভটা কি, যে কাতারের আমির এয়ারপোর্টের পাশে লা মেরিডিয়ানে থেকে কি জিনিস দেখছে? সামনে দেখছে উড়াল সেতু, পেছনে দেখছে নবনির্মিত এয়ারপোর্ট টার্মিনাল। দুইটাই ইনফ্রাস্ট্রাকচারের জন্য একটা অভূতপূর্ব উল্লম্ফন। তাইলে কুয়েতের আমিরের পক্ষে এটা বুঝতে কোনো অসুবিধা নাই, কাতারের আমিরের পক্ষে এটা বোঝার কোনো অসুবিধা হয় না যে যেই দেশের এয়ারপোর্ট সারা বিশ্বের 1 নম্বর এয়ারপোর্ট হিসেবে আজকে স্বীকৃত, সিঙ্গাপুরকে বিট করে কাতার টার্ন টু বি দোহা এয়ারপোর্ট হচ্ছে নাম্বার 1। কাজে বাংলাদেশ তার সীমিত সম্পদ দিয়ে এয়ারপোর্টের যে অবকাঠামোর উন্নয়ন ঘটাচ্ছে, এই বাংলাদেশকে ঠেকাবে কে? কাজে দ্যাটস ওয়াই উনি নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বের সাথে ভেবেছেন ভবিষ্যতের বাংলাদেশকে, যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন বাংলাদেশ হতে যাচ্ছে। আমি নিশ্চিত যে শীর্ষ পর্যায়ে যখন এই অনুধাবন হয়, কাজে বিনিয়োগের ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে, এনার্জি নিরাপত্তার ক্ষেত্রে এবং অন্যান্য অবকাঠামো সহ সার্বিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হওয়ার যে একটা রাজনৈতিক চিন্তা এবং ইচ্ছা, আমি শিওর যে এই কাতারের আমিরের মনে এটা দৃঢ়ভাবে বিশ্বাস জন্মেছে যে বাংলাদেশ সাথে তাদের একটা অংশীদারিত্ব হতে পারে। এবং আমি মনে করি যে শীর্ষ পর্যায়ে যখন এই সফর হয়, এই সফরে যখন একটা গুডউইল সৃষ্টি হয়, এই গুডউইল কিন্তু দুই দেশের সম্পর্কের উন্নয়নকে একটা বিশাল উল্লম্ফন ঘটায়। এবং এই জন্য আমি মনে করি আজকের আলোচনায় এটা আমি একজন পেশাদার কূটনীতিবিদ হিসাবে আমি দাবি করতে পারি যে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক দিন ধরে যে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে একটা সফর উপহার দিয়েছে জাতিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার কূটনীতিবিদ, মন্ত্রী, সচিব সহ সবাইকে আমার মনে হয় একটা ধন্যবাদ দেওয়া যায়। পাশাপাশি সবচেয়ে বড় ধন্যবাদ পেতে পারে যে বাংলাদেশের নেত্রী, যে বাংলাদেশকে অপার সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে এবং সফলতার সাথে নিয়ে যাচ্ছে, এবং আজকে বিশ্বের নেতৃবৃন্দের সাথে সহযোগিতা বা পার্টনারশিপ তৈরি যে আকর্ষণ সৃষ্টি করেছে, এবং এই নেতৃত্বকে নিয়ে আমার মনে হয় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ গর্ব করতে পারে। জি, আমরা অনুষ্ঠান শেষ দিকে শেষ করব। মাইনুল আলম, আপনি 1 মিনিটের মতো যোগ করবেন। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের, আরব বিশ্বের, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন,
এই যে দেশগুলো আছে, ওমান, এদের সাথে আমরা একে একে আমি দেখেছি গত 15 বছরে ভিন্ন রকমের সহযোগিতামূলক সম্পর্ক হয়েছে। এর আগে কিন্তু এগুলো এক্সপ্লোর করা হয়নি। সৌদি আরবে আমাদের অনেক সমস্যা ছিল জনশক্তি নিয়ে, আরব আমিরাতে তো মহা সংকট ছিল, কাতার, কুয়েতে তো ছিলই। এই দেশগুলোর সাথে আমরা গত 15 বছরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এবং একনিষ্ঠ কূটনৈতিক আলোচনার মাধ্যমে এবং রাজনৈতিক নির্দেশনার প্রেক্ষিতে রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে যেভাবে এগিয়ে এসে এই যে কৌশলগত এই যে অংশীদারিত্ব এই পার্টনারগুলো করেছি, এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার নীতি, তার দূরদৃষ্টি এবং তার ভবিষ্যৎ চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি একটা কথা আমি অপ্রাসঙ্গিক হবে না, এই যে ডেল্টা প্ল্যান আমরা করেছি, ডেল্টা প্ল্যানের মেয়াদ কিন্তু 50 বছর পরে, তাই এই শতকের শেষ পর্যন্ত। সুতরাং এই কাজগুলো আমরা করছি, উনি করেছেন এবং এর সুফল পাবে প্রজন্ম থেকে প্রজন্ম। সুতরাং এই মধ্যপ্রাচ্যের এই যে নেতৃস্থানীয় রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক বোঝাপড়া, এটা খুবই প্রয়োজন ছিল এবং উনি প্রয়োজনের আগেই এগুলো করছেন, যার ফলে এর সুফল এই জনগণ পাবে, ভবিষ্যৎ প্রজন্ম পাবে, দেশের 70 কোটি মানুষ কল্যাণ পাবে। এটাই আমার কথা এবং এটা আমরা উপভোগ করব। আমরা এটা আমাদের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, ওরা এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার এবং সংশ্লিষ্ট পররাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রণালয়গুলো যে কাজগুলো করছে, আমি বিনিয়োগ বোর্ডকে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাকে গুরুত্ব দিতে চাই এবং অবশ্যই ধন্যবাদ দিতে চাই। অন্য মন্ত্রণালয় যারা আছে, বাণিজ্য কিংবা স্বরাষ্ট্র কিংবা আইন সহ শিল্প, সবাই মিলে যা করেছে, একটা সমন্বিত সুসমন্বিত কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নীতি এবং আদর্শ এবং এটা দিক নির্দেশনা, সুতরাং এটা আমরা ধরে রাখতে চাই এবং দেশ এভাবে এগিয়ে যাবে। আমরা স্মার্ট বাংলাদেশ হব, উন্নত বাংলাদেশ হব। নিশ্চয়ই আমরা অনুষ্ঠান শেষ করব। মাইনুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই মোহাম্মদ আব্দুল হান্নান স্যারকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে দুই আলোচকেই যে কথাগুলো বললেন যে এই সফরের সফলতা নিয়ে, এই সফর রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে অত্যন্ত সফল হয়েছে এবং বাংলাদেশ তার যে লক্ষ্য, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাতারকে পাশে চায় এবং কাতারও বাংলাদেশের যে এই কয়েক দশক, এই প্রায় এক দশকে বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে আকৃষ্ট হয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার তারাও করেছে। আমরা আশা করব যে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।